নমস্কার, আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আমরা আজকে একটা মেডিকেলের মানে ডাক্তারির একটা ছোট্ট কেস ডিসকাশন করব, এবং এই কেসটি বেসিক্যালি যারা আগামী দিনে নার্সিং পড়তে চাও, বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং, বা যারা ডাক্তারির স্টুডেন্ট এমবিবিএস এবং বিডিএস মেডিসিনের, এবং পাশাপাশি যারা মেডিকেল লাইনে রয়েছো বা প্র্যাকটিস করছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি ছোটো ছোটো কেস ডিসকাশন করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করো, এবং সবথেকে যেটা বড় ব্যাপার, যারা 2022 সেশানে জিএনএম এবং বিএসসি নার্সিং বা ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো 6291086211 নাম্বারে। এবং এখানে সবথেকে কম খরচে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন ফার্মাসি পড়ানো হয়, এবং সুন্দরভাবে এক্সপ্লেন করে সমস্ত টপিকস কিন্তু বোঝানো হয় এবং পড়ানো হয়। তো আজকে আমাদের টপিকস খুব ইম্পর্ট্যান্ট, একটা ছোট্ট কেস ডিসকাশন করব। সো আমাদের আজকে কোশ্চেন কেসটা, এ 65 year old জেন্টেলম্যান, একটা 65 বছরের ভদ্রলোক, প্রেজেন্টেড টু ইমার্জেন্সিতে তাকে নিয়ে আসা হলো উইথ এ হিস্ট্রি অফ অ্যাকিউট অনসেট অফ সিভিয়ার রেট্রোস্টার্নাল চেস্ট পেন। স্টার্নামের পেছনের দিকে প্রচণ্ড বুকের ব্যথা, এবং লাস্টিং ফর 3 hours, মানে 3 ঘন্টা ধরে ব্যথাটা চলছে। সো অবভিয়াসলি এই হিস্ট্রি মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ যদিও হিস্ট্রিটাতে আরও অনেক কিছু এলিমেন্টস আমরা জানি না, এটা আগে হয়েছিল কি না, ওনার পাস্ট কোনো কার্ডিয়াক প্রবলেম রয়েছে কি না, উনি হাইপারটেনসিভ পেশেন্ট কি না হিস্ট্রিতে, উনি কোনো রকমভাবে প্রেসারের ওষুধ খান কি না, ওনার কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টাল কোনো রকম হিস্ট্রি রয়েছে কি না, তো আমরা কিছুই জানি না। জাস্ট একটা হিস্ট্রি দেওয়া হয়েছে যে 65 years old gentleman presented to emergency with a history of acute onset of severe retrosternal chest pain for 3 hours। আমরা এই হিস্ট্রি থেকে বেসিক্যালি কিছু জিনিস আমরা জানার চেষ্টা করি। দেখো, 65 years মানে অ্যাডভান্সড এজ, ওল্ড এজ। তো ওল্ড এজে কার্ডিয়াক প্রবলেম হওয়া স্বাভাবিক, কারণ ওল্ড এজে সাধারণত কোমরবিডিটিসগুলো থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারকোলেস্টেমিয়া, ইনসমনিয়া, তো এইসব কোমরবিডিটিস, স্লিপ অ্যাপনিয়াও থাকতে পারে অনেক সময়। তো এই সমস্ত কোমরবিডিটিসগুলো থাকে, এবং সেক্ষেত্রে এখানে আমি ফার্স্ট দাগ করব
এজ। সেখানে আমরা দেখতে পাচ্ছি ওল্ড জেন্টলম্যান। জেন্টলম্যান তো ম্যান, দ্যাট ইজ মেল সেক্স। আমরা প্রত্যেকেই জানি যে মেল সেক্স সাধারণত হার্টের ঝুঁকি অনেকটা বেশি, যদিও ফিমেলদের মেনোপজ বা 45 ইয়ার্সের আগে কিন্তু হার্টের ঝুঁকি অনেকটা কম, বিকজ ডিউ টু দ্য হাই ফ্লো অফ দ্য ইস্ট্রোজেন কাভারেজ থাকে, তার ফলে সেখানে কোলেস্ট্রলের পরিমাণ কম থাকে, প্লেটলেট অ্যাগ্রিগেশন এবং ব্লাড ক্লট ফরমেশনের পরিমাণটা কম থাকে, হাইপারটেনশন কম থাকে, আর্টারিয়াল স্টেনোসিস হওয়ার চান্স কম থাকে বা আর্টারিয়াল স্টিফনেস অনেকটা কম থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন অনেকটা কাভারেজ থাকে বলে তার ফলে মেনোপেজের আগে পর্যন্ত কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্সটা একটু কম মেলদের তুলনায়, বাট মেলদের তেমন প্রোটেকশন থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু ম্যানদের ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক রিলেটেড কেস হওয়ার চান্স বেশি। প্রেজেন্টেড টু ইমার্জেন্সি উইথ এ হিস্ট্রি অফ অ্যাকিউট অনসেট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, যে ব্যথা 2 থেকে 3 দিন 4 দিন থাকে সে ব্যথা কিন্তু অতটা প্রাণঘাতী নাও হতে পারে, বাট যে ব্যথা খুব দ্রুত আসে এবং প্রচণ্ড পরিমাণে, অ্যাকিউট মানে কি খুব দ্রুত, আগে ছিল না, টনিক নয়, তো অ্যাকিউট অনসেট, সেক্ষেত্রে কিন্তু নিশ্চয়ই সেখানে কোনো বিশাল জটিল কোনো সমস্যা ঘটেছে এবং সেক্ষেত্রে কিন্তু আমাকে ভাবতে হবে যে অ্যাকিউট মানে প্রিভিয়াস হিস্ট্রি কিন্তু নেই, কারণ ক্রনিকে কিন্তু মরবিডিটি এবং মোর্টালিটি রেট কিন্তু অ্যাকিউটের তুলনায় অনেকটা কম। তো সেক্ষেত্রে কিন্তু এখানটায় অনেকটা মাথায় আনতে হবে যে অ্যাকিউট অনসেট মানে খুব দ্রুত অনসেট হচ্ছে, দ্রুত শুরু হয়েছে, খুব শর্ট টার্ম একটা কোর্সের টাইম স্প্যানের মধ্যে এই তোমার ব্যথাটা শুরু হয়েছে। রেট্রোস্টার্নাল চেস্ট পেন হয়, রেট্রোস্টার্নাল কারণ আমরা জানি যে সেন্ট্রাল চেস্ট পেন হার্টের দিকে অনেকটা হয়, রেট্রোস্টার্নাল। সো রেট্রোস্টার্নাল বেসিক্যালি কী হচ্ছে না, বুকের ভেতরের দিকে ব্যথা, এবং রেট্রোস্টার্নাল চেস্ট পেনও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা ক্লু এখানটা। এবং রেট্রোস্টার্নাল চেস্ট পেন এবং লাস্টিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে তার চেস্ট পেন চলছে এবং সে নিশ্চয়ই কিছু ম্যানোভার্স করেছে, কিছু মেডিসিন নিয়েছে, কিছু রেমেডিজ নিয়েছে, কিন্তু সেটা কমেনি। এবং সিপিআর মানে অবশ্যই পেন স্কেল যদি আমরা দেখি তাহলে পেন অ্যানালগ স্কেলে সেখানে দেখা যাচ্ছে হয়তো 7, 8, 9 এরকমভাবে গ্রেডিং আমরা করতে পারি পেনটাকে, এবং সেই পেনটা কিন্তু অনেকটা বেশি। সো রেট্রোস্টার্নাল বেসিক্যালি মানে হচ্ছে বেসিক্যালি বুকের ভেতরের দিকে। তো বুকের ভেতরের দিকে স্টারনামের পেছনে কী হতে পারে? স্টারনামের পেছনে অনেক কারণে চেস্ট পেন হতে পারে। স্টারনামের পেছনে দেখো, মাস্কুলোস্কেলেটাল পেন আমরা কিন্তু এখানে নেব না, তার কারণ হচ্ছে মাস্কুলোস্কেলেটাল পেন কিন্তু অত কম সময়ে হয় না, এটা দীর্ঘ টাইমে হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে স্কিন নের কোনো রকম প্রবলেম, যেমন খুব কমন এক্সাম্পল তোমার স্কিনের কিছু ভাইরাল ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু স্কিনের পেন হতে পারে, কিছু মায়োপ্যাথি হতে পারে, কিছু নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, অনেক সময় কিছু সাইকোটিক প্রবলেম হতে পারে সেক্ষেত্রে। তো রেট্রোস্টার্নাল চেস্ট পেনের অন্যতম কারণগুলো যদি আমরা একটু দেখি, তার মধ্যে প্রধান যদি আসে সেটা হচ্ছে তোমার হার্ট অ্যাটাক অর কার্ডিয়াক অ্যারেস্ট অথবা অ্যাকিউট করোনারি সিনড্রোম, অথবা যাকে আমরা বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা। সেকেন্ড কি আসতে পারে? ডিফারেন্সিয়াল। সেকেন্ড আসতে পারে আমাদের যে অ্যাওটা রয়েছে হার্টের পেছনের দিকে, সেই অ্যাওটাটা হঠাৎ করে ছিঁড়ে গেছে, তাহলে অ্যাওটিক ডিসেকশন হতে পারে, অ্যাওটিক ডিসেকশন এবং সিভিয়ার হেমোরেজ। তবে সেখানটায় আমরা কিন্তু পালসের ব্যাপার জানি না, আমরা প্রেসার কিন্তু জানি না, অন্য কোনো হিস্ট্রি কিন্তু আমাদের নেই। নম্বর 3 কি আসতে পারে?
বেসিক্যালি অনেক সময় বুকের মধ্যে হাওয়া ঢুকে যেতে পারে, নিউমোথোরাক্স বা হেমোথোরাক্স আসতে পারে। নম্বর 4 কি আসতে পারে? নম্বর 4 কিন্তু এন্ডোকার্ডাইটিস আসতে পারে বা কার্ডিয়াক টিম্প্যানোড। নম্বর 5 কি আসতে পারে? মাইট্রাল স্টেনোসিস বা অ্যাওর্টিক স্টেনোসিস, রিগার্জিটেশন। নম্বর 6 কিন্তু আমাদের মাস্কুলোস্কেলেটাল পেন এবং হারপিস জোস্টার বা হারপিস ভাইরাল ইনফেকশন স্কিনের, সেক্ষেত্রে কিন্তু হতে পারে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে পেশেন্টের কিন্তু অ্যাকিউট পেন। সো অ্যাকিউট পেনের মধ্যে প্রধানত মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা অ্যাকিউট করোনারি সিনড্রোম বা আনস্টেবল অ্যানজাইনা এবং অ্যাওর্টিক ডিসেকশন এবং তোমার কিছু ভালভুলার হার্ট ডিজিজ অথবা মায়োকার্ডাইটিস অথবা এন্ডোকার্ডাইটিস এবং কার্ডিয়াক টিম্প্যানোড, মানে হার্ট রিলেটেড সমস্যাগুলো কিন্তু বেশি করে আসা দরকার। এইভাবে আমরা কিন্তু কোনো একটা হিস্ট্রি থেকে প্রাথমিকভাবে আমরা কিন্তু কিছু পয়েন্ট কিন্তু কালেক্ট করতে হবে ডায়াগনোসিস দিকে যাওয়ার জন্য। তারপরে তো আসবো আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, এক্সামিনেশান, কিছু প্রভিশনাল ল্যাব ওয়ার্ক এবং ইমেজিং স্টাডি, দেন আমরা ফাইনাল ডায়াগনোসিসে আসবো। বাট আমরা প্রথম যখন আমরা ডায়াগনোসিসে আসি, আমার হিস্ট্রিতে দেখতে পাচ্ছ মেল, দ্যাট ইজ হার্টের দিকে ডিনোটেট করছে, অথবা মেলদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ধাক্কা লেগে হেমোথোরাক্স বা কোথাও স্ট্যাবিং যদি ইনজুরি থাকে নিউমোথোরাক্স হতে পারে, অথবা স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স হতে পারে। তো সেগুলো কিন্তু আমাদের খতিয়ে খতিয়ে দেখতে হবে। তো আমি 65 ইয়ার্স মানে কোমরবিডিটিস থাকতে পারে, কারণ এজ ইজ এ স্পেশাল রিস্ক ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক অথবা অ্যাকিউট করোনারি সিনড্রোম। এবং 3 ঘন্টা সে নিশ্চয়ই বুকের ব্যথার জন্য অ্যান্টাসিড খেয়েছে। এবং আরেকটা হতে পারে অনেক সময় ইসোফেজাইটিস বা যাকে আমরা ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার বলতে পারি। সেক্ষেত্রে কিন্তু পেন অনেক সময় হয়, বাট 3 ঘন্টায় কিন্তু কমে যাওয়ার কথা, কারণ সে নিশ্চয়ই অ্যান্টাসিড খেয়েছে। প্রত্যেকের বাড়িতে ছোটোখাটো কিছু অ্যান্টাসিড বা কিছু ঘরোয়া ট্রিটমেন্ট থাকে, সে 3 ঘন্টায় নিশ্চয়ই করেছে এবং সেই পেন কমছে না। তার ফলে কিন্তু এখানটায় কিন্তু আমাদের অবশ্যই ভাবতে হবে যে ইসোফেজিয়াল বা গ্যাস্ট্রাইটিসের কোনো রকম ফ্যাক্টর নয়। কারণ 3 ঘন্টা একটা মানুষ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ঠিক আছে, ইটস গুড, বাট 3 ঘন্টা, এবং সেক্ষেত্রে কিন্তু পরপর করে সে কিন্তু পেনটা নিশ্চয়ই বেড়েছে, নিশ্চয়ই পেনটা কিন্তু কমেনি, কারণ সিভিয়ার স্টেজে পৌঁছেছে। তার ফলে সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র গ্যাস্ট্রাইটিস বা ইসোফেজিয়াল স্প্যাজাম বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার কিন্তু আমরা ধরতে পারি না। তাহলে আমার কিন্তু ডিনোট করতে হচ্ছে কার্ডিয়াক রিলেটেড কোনো মরবিডিটি বা কার্ডিয়াক রিলেটেড কোনো এলিমেন্টসের দিকে। Another important thing, so primarily you have to do some ECG. And another important thing, some lab works. What are the major lab works? Na cardiac enzyme test, cardiac সো ইসিজি প্লাস ল্যাব ওয়ার্ক আমরা কিন্তু করব। যদিও আমরা জানি কার্ডিয়াক এনজাইম কিন্তু 3 ঘন্টা হয়ে গেছে, মোটামুটি 4-5 ঘন্টায় আমরা কার্ডিয়াক এনজাইম পেয়ে যাই বা 7-8 ঘন্টায়, বাট ইনিশিয়াল কার্ডিয়াক এনজাইমগুলো আমরা হয়তো পজিটিভ পাবো না। বাট ইসিজি এবং কার্ডিয়াক এনজাইম যদি আমরা সিকোয়েন্সিয়াল টেস্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানতে পারবো। কারণ ইনিশিয়ালি কিন্তু হার্টের সেলগুলো মারা যায় না, তার ফলে কিন্তু হয়তো কার্ডিয়াক এনজাইমগুলো আমরা প্রপারলি না পেতে পারি, যেমন ট্রপোনিন টি, ট্রপোনিন আই বা ট্রপ টি, ট্রপ আই, এগুলো কিন্তু আমরা না পেতে পারি। বাট আমরা যত আমরা টাইম ইভলভ হবে
তত কিন্তু আমরা ইসিজিতে আমরা চেঞ্জও লক্ষ্য করতে পারবো, তার সঙ্গে আমরা কার্ডিয়াক এনজাইম আমরা টেস্ট পজিটিভ পাবো। অ্যান্ড ইফ বোথ প্যারামিটার্স উই গেট পজিটিভ, দেন উই ক্যান কনক্লুড পজিটিভলি দ্যাট ইট ইজ দ্য কেস অফ দ্য myocardial acute myocardial infarction or acute MI. And another important thing, don't discharge this type of patient, because if you discharge suddenly, then patient can come with you very inevitable dangers. So that's why better to follow up the patient in the ICU or ICCU with sequential ECG as well as sequential lab works. That is most important. And for exclusion of the pneumothorax and hemothorax, you can do chest X-ray, PA view or AP view, whatever you can do. And always remember, you can also do the chest ultrasonography for exclusion of the pneumothorax or hemothorax. But remember, don't say mercilessly that it is the case of gastroesophageal reflux disorder, so prescribe some antacids and discharge the patient with assurance that you should take some antacid and the pain will go away. But it's not the right thing to decide this situation in this way, because this is the case of the prolonged history, long lasting for 3 hours at a stretch and acute. There is no descendo manner in the pain. So better to follow up the patient with utmost urgency as well as acumen as well as the ECG findings plus lab works. Another important thing, sometimes there is another matter that is called Prinzmetal angina. Prinzmetal angina. You can see all the ECG leads and there will be the ST elevation in all ECG leads. So when there is the ST elevation in the all ECG leads, that is not an emergency, because it is the case of the Prinzmetal angina, and you can discharge the patient with some calcium channel blockers for effective management. But if you see the ST elevation in the in some leads as well as the ST depression in the reciprocal leads, that is most important. ST elevation in the possible leads and ST depression in the reciprocal corresponding leads, you can see, you can tell that it is the case of the ST elevated myocardial infarction or ST depressed myocardial infarction. So that is most important. But ST elevated myocardial infarction is very good, because you can manage with percutaneous coronary angiography, primary coronary angiography, percutaneous coronary primary percutaneous coronary angiography, not angiography, sorry, angioplasty, percutaneous primary coronary angioplasty, and that will be the best result you can achieve. Another important thing, you can also take the help of the fibrinolytic agents like retiplage, atiplage, etc. So in that case, tissue plasminogen activator, TPA is very important, but TPA there is a very narrow window for TPA application. If you apply TPA past golden hours, it can produce massive intracranial hemorrhage or intra-abdominal hemorrhage. So always remember, TPA application, there should be the ideal candidate for the TPA, and there should be the ideal time window period for the TPA application. Suppose if you apply TPA beyond 6 to 8 hours, it can produce massive hemorrhage in the intracranial region, in the abdominal region. So TPA application is very sometimes problematic, but if you justify the benefits against the losses, so you can apply TPA. TPA is a very good option where there is no provision for the primary coronary angioplasty. So TPA will be the good agent of choice.
তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমাদের ভাল লাগে তাহলে অবশ্যই এই কেসটাকে একটু ভাবো। এবং শীতকালে সাধারণত ইন দ্য উইন্টার সিজন, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য উইন্টার সিজন, ইন দ্য উইন্টার সিজন ডিউরিং দ্য আর্লি মর্নিং, like from the 2 a.m. to 4 a.m. almost the cardiac arrest or cardiac attack are coming more and more, because this time the arterial constriction occurs more and some chemicals are released which are causing the platelet aggregation. In this period of in this time period in the winter season during the early morning, the rate of the platelet aggregation is more, the rate of the arterial contraction is more, so the rate of the stroke and rate of the cardiac arrest is more. So that's why, believe me, you have to remember this time period in case of the winter season. থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই যারা নার্সিং, ফার্মাসি এবং যারা ডাক্তারির ছাত্র তারা যদি প্রাইভেটলি পড়তে চাও তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো 6291086211 নাম্বারে। এবং যারা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও তারাও কিন্তু খুব দ্রুত এই নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ।